প্রিয় শিক্ষার্থী, সেমিস্টার দাদায় তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল প্রবন্ধ। এই বিড়ালের একটা প্রসঙ্গ বলি, একটা বিষয় মনেই পড়ে গেল। এই বিড়াল পড়ার কথা ভাবলেই মনে পড়ে। বলতো সবচেয়ে ম্যানার্স প্রাণী কি? মানে হাসি মজাকের একটা উত্তরে বলতো, পারবে? সবচেয়ে ম্যানার্স প্রাণী হচ্ছে বিড়াল। দেখবে ঘরে ঢোকার আগে বিড়াল বলেই চলে, মে আউ। বেশ, যাই হোক, আমাদের মূল বিষয় হচ্ছে বিড়াল। আমাদের বিড়ালটা পড়তে হবে, তার আগে আমাদের জানতে হবে বিড়ালের স্রষ্টা, অর্থাৎ বিড়াল যে রচনা করেছেন, যার কলমে বিড়ালের সৃষ্টি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার জন্ম 26শে জুন 1838, উত্তর 24 পরগনার জেলার নৈহাটি শহরের কাছে কাঁঠালপাড়া গ্রামে। তার লেখার একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। রঙ্গব্যঙ্গমূলক, হাস্যরসাত্মক, সমকালীন সমাজের ধর্মগুলো তিনি তুলে ধরতেন ব্যক্তিনিষ্ঠ। এছাড়াও তিনি সাহিত্য গীতার সমালোচক। তিনি সমাজের বিভিন্ন বিষয়গুলো খুব সুন্দরভাবে তুলে ধরতেন। তিনি কিন্তু বঙ্গ দর্শন পত্রিকার, আমি এখানে মেনটেন করেছি, দেখো তোমরা লিখে নেবে, বঙ্গ দর্শন পত্রিকার সম্পাদক। এবং সেই সঙ্গে বলাই যায় আনন্দ মঠ, যেটা একদম বিখ্যাত একটা তার রচনা, সেই আনন্দ মঠের একটা ধ্বনি বন্দে মাতরম, সকলেই শুনেছি। সেই বন্দে মাতরম ধ্বনির কিন্তু সৃষ্টিকর্তা এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যাই হোক, তার কিছু উল্লেখযোগ্য রচনাও রয়েছে। তিনি প্রথমে কবিতা দিয়ে শুরু করেছিলেন। ললিত মানুষ তার একটি ক্ষুদ্র কবিতা, এটি গ্রন্থ আকারেও প্রকাশ পেয়েছে। তার তো বিভিন্ন উপন্যাসও রয়েছে। হ্যাঁ, তবে একটা বিষয় বলার, ইনি কিন্তু ছোট গল্প লিখেননি, এই জন্য এনাকে সাহিত্য সম্রাট বলা হয়, কিন্তু কথা সাহিত্য বলা হয় না। বেশ একটা মজার জিনিস। কথা সাহিত্য কি জিনিস? যখন কেউ ছোট গল্প এবং উপন্যাস দুটোই লিখবে, তখন তাকে বলা হবে কথা সাহিত্যিক। আর সাহিত্য সম্রাট বলা হচ্ছে এই কারণেই, তাকে কথা সাহিত্যিক বলা হচ্ছে না, কারণ তিনি ছোট গল্প লিখেননি। বেশ একটা ভালো জিনিস জেনে রাখো। তার উল্লেখযোগ্য কিছু উপন্যাসের মধ্যে দুর্গেশ নন্দিনী দিয়েই বলা যায় যে তার প্রথম একদম সার্থক একটা সৃষ্টি, সার্থক শিল্প সৃষ্টি পেয়েছে। আরো তো রয়েইছে তার একের পর এক একদম কালজয়ী উপন্যাস, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, রাধারানী, রজনী, আনন্দমঠ, দেবী চৌধুরানী, চন্দ্রশেখর প্রভৃতি স্বদেশমূলক রচনা এটা আনন্দমঠ। এছাড়াও রয়েছে চন্দ্রশেখর, তার রোমান্টিক একটা রচনা। বিভিন্ন তার রচনাগুলোর মধ্যেও একটা ভিন্নতা, বিভিন্ন রকম স্বাদ আমরা পেয়ে থাকি। কিন্তু এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের ছেড়ে চলে গেছেন 8ই এপ্রিল 1894 সালে। চলো এবার আমরা জেনে নেই বিড়াল প্রবন্ধের উৎস। বিড়াল প্রবন্ধের উৎস কমলাকান্তের দপ্তর নামক প্রবন্ধের 13তম অর্থাৎ 13তম প্রবন্ধ বিড়াল। এই প্রবন্ধের প্রথম প্রবন্ধ হচ্ছে একা এবং 13তম প্রবন্ধ হচ্ছে বিড়াল। সে বিড়াল একটা রম্য রচনা। এটি প্রথম প্রকাশ পেয়েছিল তারই প্রকাশিত বঙ্গদর্শন পত্রিকায়। দেখো, বঙ্গদর্শন মনে রাখারও একটা সহজ উপায়, ব দিয়ে বঙ্গদর্শন, ব দিয়ে বঙ্কিমচন্দ্র, ব দিয়ে 1872 খ্রিস্টাব্দে এই বঙ্গদর্শন পত্রিকা প্রকাশ পেয়েছে। এবং এই 1872 খ্রিস্টাব্দে প্রকাশ পাওয়ার ঠিক পরের বছর 1873 খ্রিস্টাব্দে থেকে শুরু হয় কমলাকান্তের দপ্তর, এবং পরবর্তীতে এটা 1875 খ্রিস্টাব্দে গ্রন্থাকারেও প্রকাশ পায়। এই প্রবন্ধের প্রেক্ষাপট কি বলা যায়? ফরাসি চিন্তাবিদ রুশো, অর্থাৎ ফরাসি বিপ্লবের অনেক দার্শনিক ছিলেন, তার মধ্যে একজন বিখ্যাত ছিলেন হচ্ছে রুশো। তার সামাজিক চুক্তি মতামত বা মতবাদ, সেই বিষয়টি বঙ্কিমচন্দ্রকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এইখান থেকেই বিড়াল প্রবন্ধের রচনার সৃষ্টি। হয়তো বঙ্কিমচন্দ্র বিভিন্ন বিষয়, সমাজের বিভিন্ন অসাম্য বিষয়গুলোকে সরাসরি তুলে ধরতে পারতেন না, তাই কমলাকান্তের চরিত্রে এসে আফিন খেয়ে বিড়ালের সঙ্গে যেন একটা
রঙ্গরসাত্মকভাবে সমাজের বিভিন্ন অসাম্যের বিষয়গুলোকে সুন্দরভাবে তুলে ধরেছেন। চলো এবার চলে আসি আমরা বিড়াল গল্পে। বিড়াল গল্প জানতে গেলে প্রথমে কিছু চরিত্র সম্পর্কে আমাদের জেনে নিতে হয়। কমলাকান্ত চক্রবর্তী যেন বঙ্কিমচন্দ্র নিজেকেই বিলীন করে দিয়েছে এই চরিত্রের মধ্যে। মার্জার পণ্ডিত, মার্জার সুন্দরী এই গল্পের হচ্ছে বিড়াল চরিত্র। প্রসন্ন, প্রসন্ন হচ্ছে যে এই মঙ্গলা নামক গায়ের দুধ দুইয়ে এনেছিল, অর্থাৎ খাবার বিভিন্ন বিষয়, দুধ, ছানা, দই এই সমস্ত ব্যবস্থা করে দেয় হচ্ছে কি প্রসন্ন। এই গল্পের একদম শুরুতেই দেখা যায় যে কমলাকান্ত আফিম খেয়ে সে একদম শয়ন গৃহে নিজেকে বিলীন করে দিয়েছে আধো আলোতে। সে চিন্তা ভাবনা করছে তিনি যদি নেপোলিয়ন হতেন, তিনি যদি ওয়াটারলুর যুদ্ধ করতেন। ওয়াটারলুর যুদ্ধতে নেপোলিয়ন হেরে গেছেন বটে, কিন্তু তিনি যদি যুদ্ধ করতেন হয়তো বা জিততে পারতেন। এটা অন্যরকম ভাবে চিন্তা ভাবনা করছেন। আফিম খেলে যেন তিনি বিলীন হয়ে যাচ্ছেন, একদম সামনে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বিষয়, সামনে যে চিন্তা ভাবনাগুলো যেন তার সামনে ফুটে আসে। ঠিক সেই সময় হঠাৎ একটা বিড়াল ম্যাও করে ওঠে, আর ওর মাথার মধ্যে তখন এটাই ঘুরতে থাকে, অর্থাৎ কমলাকান্তের মাথায়, যে হয়তো সেই ওয়াটারলুর যুদ্ধের প্রসঙ্গটাই তার মাথার মধ্যে চলে আসে। যেন তার কাছে তার সেই প্রতিপক্ষ আফিম চাইতে এসেছে। সে তো জানে যে সে যুদ্ধে সমস্ত কিছু নিয়েই নিয়েছে, তাই যেন একটু কঠিন বোধে সে বলছে আমি আর কিছুই দেব না তোমাকে। দেখো আফিম খেয়ে যে একদম বেঘোর হয়ে গেছে, বিড়ালকেও চিনতে পারছে না, এই যে বিষয়, এই একদম বিভোর হয়ে গিয়ে কিন্তু সমাজের বিষয়গুলোকে তুলে ধরেছে। হঠাৎ তার মনে পড়ে যে বিড়াল যেন কিছু একটা করেছে, সে কাছে গিয়ে দেখতে পায়, বুঝতে পায় এ তো মার্জার পণ্ডিত, মার্জার সুন্দরী বিড়াল এসেছে। তখন সেই বিড়াল যেন কিছু মেয়াও শব্দের মাধ্যমে কিছু বলতে চায়, যেন বলে দিয়েছে যে সে কমলাকান্তের দুধ চুরি করে খেয়ে নিয়েছে। সে বুঝতে পেরেছে যখন, একটা ভগ্ন লাঠি দিয়ে তাকে তাড়া করতে শুরু করলো, ভাবলো তাকে পিটাতে হবে। নাকি প্রাচীন ভাবে একটা ঐতিহ্য আছে, বিড়াল দুধ খেলে তার পিছনে তাড়া করতে হয়, নইলে কুলাঙ্গার বলা হয়। তো সেও মানুষের মতো আচরণ করতে বিড়ালকে তাড়া দিতে গেল। ঠিক সেই সময় বিড়ালও ম্যাও শব্দের মাধ্যমে যেন কিছু একটা বুঝিয়ে দিল, আর কমলাকান্ত আবার তার শয়ন কক্ষে ফিরে আসলো। সে বিড়ালটা কি বুঝিয়ে দিল? সেই বিড়ালটা বলল যে আমাকে মারতে না এসে একটু শান্তভাবে একবার চিন্তা করে ভেবে দেখুন, এই যত মাছ, দুধ, দুগ্ধ যা আছে, ছানা, পায়েস, সমস্ত কিছু কি শুধু মানুষই খাবে? বিড়ালটা কিচ্ছু পাবে না। সমাজের, অর্থাৎ এখানে কোন প্রসঙ্গ তুলতে চেয়েছেন বঙ্কিমচন্দ্র, যে সমাজের উচ্চ বর্ণের ওরা সব খাবে, আর যারা নিম্ন বর্ণের সমাজে তারা কিচ্ছু পাবে না? বিষয়টা একটা চিন্তার বিষয়, বিড়ালের মাধ্যমে তিনি কিন্তু ফুটিয়ে তুলেছেন। বিড়াল বেশ সুন্দর করে বলছে যে আমি চুরি করেছি, আমি দোষ করেছি বটে, কিন্তু আমার থেকে তো বেশি দোষী যারা কৃপণ ধনী। সুন্দর একটা কথা বলেছেন, কৃপণ ধনী, অর্থাৎ থাকতেও তারা কি করছে, কাউকে দিচ্ছে না, বিলাচ্ছে না, কাউকে দিচ্ছে না। কৃপণ ধনীরা তো আরো বেশি দোষী বটে বিড়ালের ভাষায়। কথাগুলো একদম গায়ে লাগার মতো বঙ্কিমচন্দ্র যেন এখানে সেই কমলাকান্তের মধ্যে দিয়ে এই বিষয়টাকে বুঝতে চেষ্টা করলেন। সে এই সমাজের সম্পর্কে বলতে শুরু করলেন যে সমাজের যে শ্রেণীর মানুষগুলো রয়েছে তারা তো উন্নতির জন্য, নিজেদের উন্নতির জন্য তারা সমাজের নিম্ন শ্রেণীকে বিলিয়ে দেয় না। তাদের সমাজকে আরো বেশি এগিয়ে নিয়ে যেতে হবে, এই কারণে তারা বিলিয়ে দেয় না। আর বিড়াল বলে যে ওই রকম বিলিয়ে দিয়ে ওই রকম উন্নতি করে সমাজের আমাদের কি লাভ? আমরা যদি খেতেই না পাই, তাহলে ওরকম সমাজের উন্নতি কি কাজে আসবে?
কমলাকান্ত বলে, তোমার কিন্তু অবশ্যই সাজা হবে। বিড়াল বলে, সে সাজা হোক না কেন, আমি আমি নিজে সেই সাজায় সম্মতি দেব। চুরির সাজা ফাঁসি হোক, কিন্তু যে সাজা দেবে সে আগে 3 দিন না খেয়ে থাকুক। সে যদি 3 দিন না খেয়ে থেকে চুরি না করে খাওয়ার অভাবে, তবে আমার সাজা দিলে আমি সেই সাজা মেনে নেব। না খেতে পেয়ে তো আমি চুরি করেছি, আমি তো আর ভুরি ভোজনের জন্য চুরি করিনি। খেতে পাই না বলে, খিদা পেয়েছে বলে সেই খাবারের লোভে আমি চুরি করেছি। আমার জায়গায় যদি কোনো মহৎ ব্যক্তি, ধনী ব্যক্তি আসতো চুরি করতে, তুমি তো তাকে আরো বেশি করে ঢেলে দিতে, তুমি তো আরো বলতে আরো লাগবে নাকি, তাকে আরো যাচাই করতে। যে খেতে চায় না তার উপর আরো যাচাই, আর যে পায় না তাকে অবহেলিত রাখা। এই তো সমাজ। কমলাকান্তকে যেন আরো ভাবিয়ে তোলে বিড়ালটি। এইভাবে করে কমলাকান্ত এবং বিড়ালের মধ্যে সংলাপ করে যেন একদম সমাজের সমতাকে এখানে তুলে ধরেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র ভাষা আরো সুন্দর করে পড়বে, টেক্সটটাকে খুঁটিয়ে, তাহলে আরো বেশি তোমাদের সুবিধে হবে। এবং এর পরবর্তী ভিডিওতে এই সম্পর্কিত আরো বেশ গুরুত্বপূর্ণ এমসিকিউ অবশ্যই থাকবে। আর তোমরা এই ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে বলবে, এবং কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হলো। তাহলে আরো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো।